স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন বিষয়কে নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম, এক অদ্ভুত মন্দিরের কথা নিয়ে। সেই মন্দিরের নাম হচ্ছে জনাস বা জানুসের মন্দির। আমরা জানি পৃথিবীর ইতিহাসে একটা বৃহত্তর সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের নাম হচ্ছে রোমান সাম্রাজ্য। আর সেই রোমান সাম্রাজ্যের যে রোমান সিনেট একদিন যে শাসককে স্বীকৃতি দিচ্ছিল না, সেই জুলিয়াস সিজার পরবর্তীকালে তার সমস্ত বাধা বিপত্তিগুলোকে উপেক্ষা করে এবং ষড়যন্ত্রকারীদেরকে বিভিন্নভাবে প্রতিরোধ করে তিনি এই রোমান সাম্রাজ্যে সামরিক একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন এবং তাকে রাজা উপাধি দেওয়া হবে বলে যখন একটা সভার আহ্বান করা হলো, সেখানে আমরা দেখব ৬০ জন ষড়যন্ত্রকারী এই সিজারকে ছুরির আঘাত করে। এর ফলে নিরস্ত্র এই সিজার ২৩টি ক্ষত বিক্ষত নিয়ে ওই স্থান ত্যাগ করেছিলেন এবং আমরা দেখেছিলাম প্রাণ ত্যাগও করেছিলেন। কিন্তু পরবর্তীকালে আমরা দেখব যখন সিজারের মৃত্যু হলো, তার পরবর্তী শাসক মার্ক অ্যান্টনি তিনি একনায়কতন্ত্রের অবসান ঘোষণা করলেন, যে একনায়কতন্ত্র জুলিয়াস সিজার প্রবর্তন করেছিলেন। এবং আমরা দেখব আবারও এই রোমান সাম্রাজ্যে আগে ত্রয়ীর শাসন আমরা দেখতে পেয়েছিলাম, দ্বিতীয়বারের জন্য ত্রয়ীর শাসন মানে ৩ জনের শাসকের শাসন ব্যবস্থা শুরু হলো সম্মিলিতভাবে। কিন্তু যখন সিজারকে মারা হয় তখন পণ্ডিত সিসেরো একটা কথা বলেছিলেন, এই সিজারের হত্যাকাণ্ড ছিল এক শিশু সুলভ কাজ। অদ্ভুত কথা, এই মার্ক অ্যান্টনি অক্টাভিয়ানের বিরুদ্ধে যুদ্ধ করলেও, মানে যে ত্রয়ী ছিল, ত্রয়ীর মধ্যে আমরা দেখব যে তার মধ্যে অক্টাভিয়ান, সেই অক্টাভিয়ানের বিরুদ্ধে যুদ্ধ করলেও কিন্তু পরবর্তীকালে কিন্তু সফলতা পায়নি। পরে আমরা দেখব অ্যান্টনি তার প্রেমিকা ক্লিওপেট্রার সাথে আত্মহত্যা করেন। তার পরবর্তীকালে আমরা দেখব এই অক্টাভিয়ান তিনি একনায়কতন্ত্রের প্রয়োজন অনুভব করেছিলেন, কিন্তু অনুভব করেও তিনি মধ্যপন্থা নীতি গ্রহণ করেছিলেন। অর্থাৎ তিনি যেমন একনায়কতন্ত্রের প্রয়োজন আছে গুরুত্ব অনুভব করেছিলেন, সাথে সাথে রোমান সিনেটের যে গুরুত্ব আছে সেটাও তিনি প্রয়োজনীয়তা আছে তারও গুরুত্ব উপলব্ধি করেছিলেন। তাই মধ্যপন্থা নীতি অবলম্বন করে শাসন ব্যবস্থার নীতি ঘোষণা করেছিলেন। তাই রোমান সিনেট এই অক্টাভিয়ানকে একটা উপাধি দিয়েছিলেন, তার নাম হচ্ছে অগাস্টাস। এই অগাস্টাস উপাধি কি না, সেই সময়ে এই অগাস্টাস উপাধি যাকে দেওয়া হতো তাকে দেবতার সাথে তুলনা করা হতো, অর্থাৎ মানুষরূপী দেবতা হিসাবে তাকে পুজো করা হতো। এর ফলে আমরা দেখব এই অগাস্টাস বহু দেবদেবীর মন্দির নির্মাণ করেছিলেন এবং তিনি নিজেকে সম্রাট বলতেন না, তিনি নিজেকে একজন প্রথম নাগরিক হিসাবে অভিহিত করতেন। এই অক্টাভিয়ান, যাকে আমরা অগাস্টাস বলছি, দেবতা জনাসের মন্দিরের দরজা তৃতীয়বারের মতো বন্ধ করে জনগণকে আগামী দিনে চিরন্তন শান্তির বার্তা দেন। এখানে একটা অদ্ভুত কথা না, যে মন্দিরের দরজা বন্ধ করে শান্তির বার্তা দিচ্ছে অগাস্টাস বা অক্টাভিয়ান। কেন? কারণ কিংবদন্তি অনুসারে একটা কথা এখানে প্রচলিত রয়েছে, এই রোমান সাম্রাজ্যে যখন শাসক যুদ্ধ আক্রমণ থেকে সরে এসে যখন ওই সাম্রাজ্যের জনগণকে
শান্তির পথে পরিচালিত করার কথা বলবে, তখন নাকি এই জোনাস ও জানুসের মন্দির বন্ধ থাকে। তাহলে আমাদের প্রশ্ন, এই জোনাস ও জানুসের মন্দির কখন খোলা থাকে? যখনই আমরা দেখব যুদ্ধের এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়, যখনই যুদ্ধের প্রয়োজনীয়তা উপলব্ধি করা হয়, তখনই যুদ্ধের প্রস্তুতি ও কার্যকলাপকে নির্দেশ করার জন্য এই মন্দিরটি খোলা থাকত। অর্থাৎ এই জোনাস ও জানুসের মন্দির খোলা দেখলেই তখনই জনগণ বুঝতে পারত, বা সবাই বুঝতে পারত যে এখানে যুদ্ধময় এক বিভীষিকা পরিস্থিতি তৈরি হয়ে আছে। তাই তখন মন্দিরের দরজা খোলা থাকত। আর যখন যুদ্ধ থেকে সরে আসতো বা যুদ্ধের বিভীষিকাময় কেটে যেত, তখন এই মন্দিরের দ্বার বন্ধ থাকত। এইভাবে রোমান সাম্রাজ্যে যুদ্ধ কখন চলছে আর কখন বন্ধ হচ্ছে আমরা এই জোনাসের মন্দিরের দরজা দেখে আমরা কিন্তু উপলব্ধি করতে পারব। এই অগাস্টাসের রাজত্বকালে এই রোমান সাম্রাজ্যে তিনবার এই জোনাসের মন্দির বন্ধ ছিল। অতএব এখান থেকে আমরা বুঝতে পারছি তিনবার তিনি এই রোমান সাম্রাজ্যের জনগণকে শান্তির বার্তা দিয়েছিলেন। ঠিক অদ্ভুত না? আমরা জানি, আমরা যখনই একটা বিপদে পড়ি মন্দিরের বা দেবতার কাছে ছুটে যাই প্রার্থনা করার জন্য, কিন্তু এখানে একটা অদ্ভুত নিয়ম, যে শান্তির সময় মন্দিরের দরজা বন্ধ থাকে আর অশান্তির সময় মন্দিরের দরজা খোলা থাকে। তাই না? এক অদ্ভুত একটা মন্দির আমরা পেলাম। নতুন নতুন বিষয় নিয়ে আমরা এই ইউটিউব চ্যানেলে আসব, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করবে, যাতে সবাই ছোট ছোট তথ্য, ছোট ছোট বিষয়গুলো যাতে আমরা সবাই অবহিত হতে পারি। নমস্কার, সবাই ভালো থাকবেন।